এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ অংশ। কিন্তু আমরা ব্যক্তি জীবনের দিনকে প্রতিষ্ঠা করা বা ব্যক্তি জীবনের দিনকে বানানো দেওয়ার ব্যাপারে খুবই গুরুত্বশীল বা আমরা যত্নশীল, পারিবারিক জীবনেও যত্নশীল, কিন্তু সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনের দিনকে প্রতিষ্ঠা করার বিষয়ে আমরা খুবই কাজ। আমরা বাংলাদেশের দিনকে প্রতিষ্ঠা করতে চাই রাজনৈতিকভাবে, কারণ এই দেশে তো আসলে জিহাদ করা আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না। যে কয়টা পদ্ধতিতে আপনার দিনকে প্রতিষ্ঠা করা যায় তার মধ্যে একটা হচ্ছে দাওয়াত, একটা হচ্ছে জিহাদ, আর একটা হচ্ছে বর্তমান প্রচলিত রাজনীতি আছে। এই রাজনীতির মাধ্যমে আসলে রাজনীতি এবং জিহাদের মধ্যে আমরা অনেক সময় পার্থক্য করি, কারণ আমাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হই, আমাদের মধ্যে জিহাদের জজবা অনেক বেশি থাকে, কারণ জিহাদ বিষয়টাই হলো জজবা, আর রাজনীতির বিষয়টা কিন্তু জজবা না। জিহাদে আমরা চাই বা আমরা যারা সুযোগ হয় না আল্লাহ আমাদের কবুল করুন, জিহাদে যারা যায় কি মানসিকতা থাকে, শাহাদাত, মৃত্যু, যে আমরা মরার জন্য জিহাদ দিতে হবে। বাঁচার জন্য যদি কেউ জিহাদে যায় সেই জিহাদ সে কোনো সময় সফল হতে পারবে না, কারণ সে তো শত্রুর মুখোমুখি হতে পারবে না, হয়। তো জিহাদ করাই হয় মৃত্যুর জন্য, যে আমি শাহাদাত লাভ করবো। আর রাজনীতি হলো মানুষকে রক্ষা করা, দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। দেখেন আমরা যদি বর্তমান পৃথিবীতে দেখি, যেই তালেবান জিহাদ করে যখন দেশের ক্ষমতা অর্জন করছে আফগানিস্তান, সেই তালেবান যেই রাশিয়ার বিরুদ্ধে কথা বলতো সেই রাশিয়ার সাথে চুক্তি করতেছে। চীনে ওই পুরো মুসলমানদেরকে মারতেছে, সেখানে চীনের সাথে তারা অর্থনৈতিক চুক্তি করতেছে। আমেরিকার সাহায্য নেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে, জাতিসংঘের মধ্যে চেষ্টা করতেছে। 1996 সালে যখন ক্ষমতা এসেছিল, তারা মুরব্বীরা আমাদেরকে ভালো জানতেন, আমাদের ইতিহাস পড়েছে। 1998 সালে মোল্লা গাউস পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিল গ্রামীণ ব্যাংকের মাধ্যমে একটা সহযোগিতা নেওয়ার জন্য। জাতিসংঘ থেকে একটা সহযোগিতা দিবে, সেটা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। মানে এই যে বাংলাদেশের জন্য যে সমস্ত গ্রামীণ এনজিও সংস্থা, ব্র্যাক, এগুলো তো সবই হচ্ছে পশ্চিমা এজেন্ডা নিয়ে কাজ করে। আর পশ্চিমারা যখন কোনো দেশের মধ্যে সহযোগিতা দেয়, এটা কোনো এনজিও সংস্থার মাধ্যমে দেয়। এই জন্য দেখবেন এনজিও সংস্থাগুলো ভিনদেশি এজেন্ডা বেশি বাস্তবায়ন করে, কারণ সহযোগিতা আমি দিব, নিশ্চয়ই আমার কোনো কি থাকবে, এজেন্ডা থাকবে। তো উনি এসেছিলেন, যেটা বলতেছি যে আফগানিস্তানে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে, এখন আমেরিকার সাথে বিভিন্ন ধরনের ট্রামের চুক্তি করতেছে। এই যে সিরিয়ায় জোয়াইনি দেশ স্বাধীন করার আগে সে আমেরিকার বিরুদ্ধে কত বক্তব্য, এখন আমেরিকার সাথে চুক্তি করতেছে। এখন তারা কি খারাপ হয়ে গেছে? না, আগে সে জিহাদ করছে, তার সেখানে কোনো ভয় নাই, সে মরার জন্য সাহায্য কামনা নিয়ে সে যুদ্ধ করছে। কিন্তু এখন সে দেশের মানুষকে রক্ষা করতে হবে, এখন শুধু আবেগ দিয়ে দেশের মানুষকে রক্ষা করা যাবে। সুতরাং রাজনীতি আর জিহাদকে আমরা অনেক সময় ভুলে থাকি। জিহাদের জজবা নিয়ে আমরা রাজনীতি করতে চাই, এই জন্য রাজনীতিতে আমাদের বাংলাদেশে আসলে কোনো সফলতা নেই। আর বিশেষ করে আমাদের ওলামায়ে কেরাম যদিও বলে, বিশেষ করে আমাদের ব্যাপারে একটা প্রোপাগান্ডা আছে যে হাবিব জুহুর রহমতুল্লাহ থেকে আমরা যে রাজনীতি শুরু করছি, এটাকে রাজনীতি করি নাই। এটা হলো সম্পূর্ণ আমাদের কাছে একটা ভুল প্রোপাগান্ডা। আমরা তো সেই শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ থেকেই নিয়মতান্ত্রিক এই রাজনীতিতে অংশগ্রহণ করেছে। 1857 সালে যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হয়ে গেল, তখন ওলামায়ে কেরাম দেখলো যে এই ভূখণ্ডে আসলে জিহাদ করে টিকে থাকা সম্ভব না। এখন কি করতে হবে? অসহযোগ আন্দোলন, বিভিন্ন আন্দোলন করেছে আপনার ইতিহাস। এই যে নিয়মতান্ত্রিক, এই যে এই গণজাগরণ, গণ অভ্যুত্থানমুখী, এরপরে গণমানুষকে সম্পৃক্ত করে যে আন্দোলন, যে রাজনীতি, এটা তো আমাদের আকাবিরা শুরু করেছে। এরপরে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আন্দোলন করেছেন। নেজামি ইসলাম পার্টি নামে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের রাজনৈতিক সংগঠন ছিল। এটা রাজনৈতিক উইং, রাজনৈতিক একটা কি ছিল, পার্ট ছিল হবে নেজামি ইসলাম পার্টি। নিজাম ইসলামের মাধ্যমে আজহার রহমতুল্লাহ, আতাউর রহমান খান, এগুলো আমাদের বহু আগামী রাজনীতি করেছে। সর্বশেষ হাবিব জুহুর রহমতুল্লাহ উনিও তওবা রাজনীতি নামে আরেকটা রাজনীতি ডাক দিয়েছিলেন যে তোমরা যে রাজনীতি করতেছে এই রাজনীতি করার লাভ নেই, আসো আমরা ইসলামী রাজনীতি করি। কিন্তু আমাদের ব্যাপারে ভুল প্রোপাগান্ডা দেওয়া হয় যে আমরা হাবিব জুহুর রহমতুল্লাহ আগ পর্যন্ত ওলামায়ে কেরাম রাজনীতিকে হারাম বলতো, আর উনি এসে রাজনীতি শুরু করছেন। এটা হলো আমাদের ব্যাপারে একটা অপপ্রচার। যাই হোক, আমাদের আগামীরা রাজনীতি করতেছে, কিন্তু কোনো সফলতা নেই। এই কারণে আমরা হতাশ যে আসলে এই রাজনীতির কোনো লাভ নাই। আসলে বাস্তবিক অর্থে মানে আগামীদের প্রতি সম্মান রেখে, এবং আপনারা কিছু মনে করবেন না, এই সমস্ত সম্মান রেখেই বলতেছি, আমাদের আগামীরা কোনো সময় আসলে বাস্তবিক রাজনীতি করেনি। কিভাবে? আপনারা যদি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে লেখাপড়া করে থাকেন, কেউ বা সামনে পড়েন, দেখবেন এগুলো সিয়াসতের আলোচ্য বিষয়। সিয়াসতের আলোচ্য বিষয় হলো হায়াত।
মানুষের জীবন। আপনি আবেগ আছে, মানে ফ্রান্সে নবীকে নিয়ে আপনি আন্দোলন করলেন, বাংলাদেশে বিভিন্ন ইস্যু কেন্দ্রিক আন্দোলন করলেন। এই আন্দোলন করে আপনি যদি রাজনীতি করেন, এই রাজনীতি নিয়ে আপনি কোনো সময় টিকতে পারবেন। কারণ মানুষ, আপনি যখন রাজনীতির ময়দানে আসবেন, মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে বেকার দূর করার জন্য আপনার কি পদক্ষেপ আছে। মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে যে আমার হায়াত, আমার জীবন চালানোর জন্য যে সমস্ত বিষয় লাগে, খাদ্য, দ্রব্য, বাসস্থান, চিকিৎসা, এইগুলো সংকট দূর করার জন্য আপনার কি পরিকল্পনা আছে, আপনার কি আছে। এই যে রাজনীতির যে বিষয়, যেভাবে রাজনীতি করা দরকার এবং রাজনীতির যে চরিত্র, সেই চরিত্র আমাদের মধ্যে, এবং আমরা এরকম করি না। আমরা সবসময় ইস্যু কেন্দ্রিক রাজনীতি করি। ইস্যু কেন্দ্রিক রাজনীতি করে মানুষের আবেগ জাগ্রত করা যায়। সেটা বাংলাদেশের সমস্ত মানুষ 90% মুসলমান হলে 80% মুসলমান বলবে যে ইসলাম প্রতিষ্ঠা হলে আমরা শান্তিতে থাকবো, কিন্তু আপনার বলবে এখন এই রয়ে দিতে পারে বেশি, কিন্তু এইভাবে দেয় নাই। কারণ আপনি মানুষের জন আকাঙ্ক্ষায় পরিণত করতে পারেন নাই। আপনার রাজনীতি জন আকাঙ্ক্ষার রাজনীতি হয় নাই। কারণ আপনি তার এখন প্রয়োজন হল রক্ত, আপনি তাকে ফল খাওয়াচ্ছেন। আপনার হাসপাতালে আপনার মা ভর্তি, তার এখন রক্তের প্রয়োজন, আপনি ফলের বাহার, ফলের 1 মণ ফল নিয়ে গেলেন, আপনার মা খুশি হবে। মানুষকে আপনার, মানুষের যে সংকট, মানুষের যে সমস্যা, আমাদের একজন আগামী উনি সত্যমতের কথা বললেন, পার্বত্য এলাকায় আপনার পার্বত্য বিষয়, এটা আপনার রাজনীতি, আপনার যখন রাজনীতি করবেন, এই সংকটটা আপনার রাজনীতির ইশতেহারের মধ্যে থাকতে হবে অবশ্যই। তখন আপনি জনগণকে রাজনীতি করতে পারবেন। এরকম প্রত্যেকটা বিষয় আসলে এইভাবে আমাদের ওলামায়েরা রাজনীতি করেন নাই। তা আপনি রাজনীতির ময়দানে না নেমে সফলতার আশা করেন কেন? এই জন্য আসলে আমাদের আগামীরাও যে কাজ করছে, এটা ওই প্রেক্ষাপট অনুযায়ী 1971 সালে ইসলামপন্থীকে একেবারে মাইনাস করা হচ্ছিল। বামপন্থী এবং ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে ইসলামী রাজনীতি একেবারে আইসিএম ছিল সেই সময় হাফিজুর রহমতুল্লাহ এই খানকা থেকে বেরোয় আমাদেরকে একটা রাজনৈতিক অধিকার নিশ্চিত করেছেন। ওইভাবে করার সুযোগ পান নাই। 80 সালের নির্বাচনের পরে দলের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। কারণ রাজনৈতিক দক্ষতা না থাকলে, এরপরে রাজনৈতিক প্রশিক্ষণ না থাকলে দলের মধ্যে ভাঙন সৃষ্টি হয়। একজন এক কথা বলে আর একজন এক কথা বলে, কারণ কারো তো একদিকে গোল নাই এবং একদিকে তার লক্ষ্য বস্তু নাই। এভাবে বিভিন্ন দল ভাঙছে, কারণ সেভাবে রাজনৈতিক প্রশিক্ষণ নাই। আবার মহানগরের ছাত্র সংগঠনগুলো খুবই দুর্বল এবং একটা সময় পর্যন্ত 1990 সালের পর্যন্ত ছাত্র সংগঠন ছিলই না। এই জন্য ছাত্র সংগঠন ছাড়া তো আসলে আপনার রাজনীতি তৈরি হবে। আপনি যে জিনিসটা ছাত্র জীবনে শিখেন নাই, চর্চা করেন নাই, সেটা আপনি ভালো আশা করাই ঢুকান, সেটা হবে না, কুশিন্তল হবে না। এই জন্য এখন ছাত্র সংগঠন, এটা আমাদের এখানে বসে আছেন আবু সাইদ ইমাম ভাই, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আমাদের ঢাকায় প্রফেশন নেতা, ওনারা ছাত্র সংগঠন তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় ওনাদের বিশাল মূল্যায়ন। ছাত্র সংগঠন না করলে, ছাত্র অবস্থা থেকে যদি চর্চা না করে, তাহলে ভালো রাজনীতিবিদ হয় না। এই জন্য আমরা এখন যারা মানে রাজনীতি করবো বা আমরা যারা সংগঠন করবো, আমাদের রাজনীতিটা রাজনীতির মতো করে করতে হবে। এবং কিভাবে ভালো ভালো রাজনীতি তৈরি হয়, আমাদের অঞ্চল থেকে একেবারে বর্ষিয়ান রাজনীতি তৈরি হয়, এখান থেকে একেবারে যোগ্য পাক্কা রাজনীতি খেলোয়াড় তৈরি হয়। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা যারা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, এদেরকে নিজের তত্ত্বাবধানে রেখে এই সংগঠনগুলো করাতে হবে। আমরা যদি এইভাবে করতে পারি, আর বেশি আলোচনা করার সুযোগ নাই। ছোট মানুষ হিসেবে যে কথাগুলো বললাম, মুজাকারা হিসেবে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যদি আমরা এইগুলো মাথায় রেখে রাজনীতি করতে পারি, এইগুলো মাথায় রেখে যদি আমরা সংগঠন পরিচালনা করতে পারি এবং এটার জন্য সার্বক্ষণিক একটা ফিকির রাখতে পারি এবং এটাকে রাজনৈতিক চরিত্র নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের প্রতি মানুষের যে আবেদন, মানুষের যে আবেগ, মানুষের যে ভালোবাসা, আমাদের বেশি মেহনত করার প্রয়োজন। অন্যরা অনেক মেহনত করা লাগবে, আমাদের এত মেহনত করা লাগবে না। অন্যরা যে পরিমাণ মেহনত করা লাগে করে, তার অর্ধেক মেহনত করলে আমরা সফল হবো ইনশাআল্লাহ। আর রাজনীতি করার আরেকটা আমাদের মূল উদ্দেশ্য রাখতে হবে, আমরা ক্ষমতায় যাই বা না যাই, আমাদের সাইফুল হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই কথাটা বলতেন যে সমাজের মধ্যে আমাদের একটা পাওয়ার, প্রভাব তৈরি হবে। আমরা ক্ষমতায় না গেলেও আমাদেরকে মাইনাস করে ইসলাম বিরোধী কোনো কাজ করবে, দেশ বিরোধী কোনো কাজ করবে, এই কাজ যেন করার সুযোগ না পায়। আপনার মুরব্বীরা আমার থেকে ভালো বলতে পারবেন, আমি শেষ করে দিচ্ছি। 2013 সালে সাইফুল হাদিস সাহেব, মুফতি আমির সাহেব, ওনারা থাকা অবস্থায় হুজুরদের যে পাওয়ার ছিল, এখন কিন্তু সেই পাওয়ারটা নাই। এর কারণ হলো 24 সালের পরে কথা বলছি না, 24 সালের আগ পর্যন্ত আমাদের কোনো পাওয়ার ছিল না। কারণ হলো 2013 সালে এবার যদি ইসলাম অরাজনৈতিক সংগঠনটা বাংলাদেশের নেতৃত্বে চলে আসছে, আর রাজনৈতিক সংগঠনগুলো হারিয়ে গেছে। আর রাজনীতি ছাড়া সমাজের মধ্যে পাওয়ার নিশ্চিত করে রাখার মাধ্যমে আপনি অরাজনৈতিক, যতই ক্ষমতাবান হন, আপনি অরাজনৈতিক।
আপনার একটা পাওয়ার মানে দাবি আদায় করার জন্য ওই বিএনপির কাছে ধর্ণা দেওয়া লাগে, আওয়ামী লীগের কাছে দেওয়া লাগে, এখন এনসিপির কাছে যাচ্ছে। আপনার যদি রাজনৈতিক পাওয়ার থাকে তাহলে আপনি আপনার মন্ত্রণালয়ে আপনার লোক থাকবে, আপনার ইউনিয়নে আপনার লোক থাকবে, উপজেলা পরিষদে আপনার লোক থাকবে, আপনার রাজনৈতিক শক্তি, আপনাকে মূল্যায়ন করে কথা বলতে হবে। কিন্তু আপনি যদি রাজনৈতিক শক্তি না হয়ে উঠতে পারেন, আপনি অরাজনৈতিক অনেক বড় সংগঠন, এই শক্তিতে কোনো সময় আপনি আপনার অধিকার নিয়ে আসতে পারবেন। এই জন্য রাজনীতি আমরা করবো, মজবুত সংগঠন করবো, এমপি হতে পারি আর না পারি, আমরা নির্বাচন জিততে পারি আর না পারি, আমাদের সংগঠন এমনভাবে থাকতে হবে, আমাদের মানে রাজনৈতিক শক্তি এমন থাকতে হবে যে আমাদেরকে মাইনাস করে এই খাটো শক্তি কিছু করতে পারবে। এইভাবে যদি আমরা সংগঠন করতে পারি, আশা করি ইনশাআল্লাহ আমাদের ওলামায়ে কেরামের শক্তি, আমাদের ওলামায়ে কেরামের পাওয়ার, এগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে এবং ইসলামের খেদমতগুলো আমরা ভালোভাবে করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।